দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেনগারধারী সাদা পোশাক পরা লোক নামলো, আর পোক্সো গাড়ি থেকে নামলো গাজী গোলাম মোস্তফা স্বয়ং, ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাসে। আমাদের ব্যাপার কি গাড়িতে, এটা একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন লম্বা চুলে একটা ফ্যাশন ছিল। He has just come from Canada, so লম্বা চুল, and he had good, beautiful hair, and he was a handsome man. আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না। ওটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার, জি বলেন। আচ্ছা, তারপর তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে, তার পিছনের রোতে গাজী গোলাম মোস্তফা and his wife was also invited in that function from the other side, not from our side, মানে ছেলে পক্ষের। বুঝতে পারছি। তো গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাঙ্গবঙ্গ পিছনের সিটে, পিছনের রোতে সিটে বসা। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছন থেকে। তো বাপ্পির পিছনে, ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছিয়ে বললো, কিছু বলে নাই, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল, তখন বলছে যে তুমি চুল টান দিয়েছ? বলছে হ্যাঁ। বলছি কেন? আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পট চুল না আসল? আচ্ছা চিন্তা কর। সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর এই পুচকে ছেলে তখন বোধ হয় স্কুলেও পড়ে না, বা স্কুলে 6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বস। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিমি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখাশোনা, খাওয়া দাওয়া চলছে। হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস, রেড ক্রসের, আর একটা গাড়ি, গাড়ি সবুজ রঙ, গাড়ি আগে, পিছনের দিকে মাইক্রোবাস। মাইন্ড ইউ, তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়্যারলেস মজুদ লেডিস ক্লাবে। আমি কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য। তো ন্যাচারালি আমাদের গার্ড নিয়ে চলাফেরা, এটা তো আর্মির নিয়ম, এটা তুমি জানো। আসলো, থামলো, দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেনগারধারী সাদা পোশাক পরা লোক নামলো, আর পোক্সো গাড়ি থেকে নামলো গাজী গোলাম মোস্তফা স্বয়ং। তার স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, বহুতবার বাড়ছে, আর সহ্য করা যায় না। আমি অবাক হয়ে গেলাম, এরকম চিৎকার করছি কে? তখন একটা ছেলে এসে, একজন হিরোজে ট্র্যাক প্লাটুনের একটা ছেলে, নামটা মনে নাই, এসে বলল যে ভাই আপনাকে খুঁজ করতে, এই চিৎকার করতে গাজী গোলাম মোস্তফা, তার সাথে 8-10 জন ট্রেনগারধারী লোক আছে। মাইন্ড ইউ, তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আর আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেস কোর্স, আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম, আসে গাজী গোলাম মোস্তফার সামনাসামনি বারান্দাতে। আমি মেজে দাঁড়িয়ে, আপনি আসুন, আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে, আপনি আসুন, বরবধূকে আপনি দোয়া করে দেন। হারামজাদা বারবার আর্মির আজকে আমি উচিত শিক্ষা দেব। আমি দেখলাম আমার চারদিকে ঠেকাইলেও প্রায় 4-5 জন মানুষ, আর 4-5 জন খালে দাঁড়িয়ে। আমরা এই যে কি, আমি একজন ট্রেন মানুষ,
আমার স্কট আছে ওখানে প্রায় 4-5 জন, ওয়্যারলেস আছে, আই ক্যান কল এনিওয়ান এনি টাইম, এমপি ইউনিট যে ইউনিট দরকার হয়। এই কি অবস্থা, একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলস্থুল কাণ্ড। আপনি দেখেন কিছুই কি ব্যাপার কি, আপনি এর আজকে তো উত্তেজিত করেন, আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে। ওগুলো ওঠ, এ উঠা, মাইক্রোবাইস আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাইস। আপনার ব্যাপার কি গাড়ি, এটা একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন উঠ কি, আমার কাপড় টাপড় ধরে টানে 4 জন মিলা আমাকে উঠালো, খবর চলে গেল ভিতর অন্য মহলে। মিম্মি আর আমার শাশুড়ি, আমার খালার শাশুড়ি মানে কন্যার মা, উনি বেরিয়ে আসলেন। ওনারা আসলেন যে কি ব্যাপার, দেখে যেরকম আমাকে ঠেলাঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে। আমি মাইক্রোবাসে উঠলাম, উঠে দেখি চুল্লু আর আলম নামে 2 জন মুক্তিযোদ্ধা, ক্র্যাক প্লাটুনের সদস্য, তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে, স্বপন বীর বিক্রম। ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, আহত অবস্থায় তারাও মাইক্রোবাস। তখন আমার খালাম্মা গাজীকে বললো, গাজী সাহেব আপনি কি করছেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর দে আর দি তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও, কি হয়েছে কি, ওরা তো ব্যস্ত। বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো, ওকে আমি উচিত শিক্ষা দেবো। তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকে সঙ্গে নিয়ে আসবেন। ঠিক আছে চল, ওরেও ধাক্কা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে। তখন আমার খালা বললেন, কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো সাথে। কাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি? তখন সে আওয়ামী লীগের সভাপতি নয়, he was also the chairman of the Red Cross। বুঝতে পারলাম, শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন। সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হলো মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার। বললাম যে কাজী সাহেব আপনি তো আমার নিয়ে চলতেন, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু একটা কথা মনে করে রাখেন, আপনাকে মনে করাই দিচ্ছে আপনার ভালোর জন্য, যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসে রেড ক্রসের মাইক্রোবাসের মধ্যে ঢুকায় নিয়ে আসছেন, এটা কিন্তু হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ দেখতে উপস্থিত ছিল। অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন। এইটা শোনার পর গাজী গেল একটু ঘাবড়ায়, যে তাই তো, আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে। তখন আমি বললাম যে আপনি যাই করেন, উনি যখন একটু হতভম্ব হয়ে দেখাচ্ছে, আমি বললাম যে গাজী সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিই, আপনি যাই করেন আপনি শেখ সাহেবের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নেন, এছাড়া আপনি বাঁচতে পারবেন না। এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীর বিক্রম ফেরত আসছে লেডিস ক্লাবে, বাপ্পি ফেরত আসছে, ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে, ওখান থেকে সোজা স্বপন চলে গেল এমপি ইউনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে। ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা, বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে। এই বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল, শফিলিও উপস্থিত ছিল, খায়েদ মোশাররফ মানে সবাই উপস্থিত ছিল, এমপি ইউনিট। এই খবরটা ব্রিগেড মেস, ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল। ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বের হয়ে আসে। তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায়। আর একদল সোলজার এমপির পাঠানো হলো, যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল গাজীর বাড়িতে,
গাজীর বাড়িতে যাদের পাইছে সবাই বন্দুকেরা নিয়ে আসছে রেস্ট ময়দান। আমি কিন্তু এগুলো কিছু জানি না। গাজী তখন আমার কথা শোনার পর ও ওটা কিছু চিন্তা করলো। চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেদের দিকে না গিয়ে 32 নম্বরের দিকে যাচ্ছে কলাবাগানের। তখন এর মধ্যে গাজী গণহত্যার বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের কাছে যে বাড়ির সবাই ধরে নিয়ে গেছে আর্মি। যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফকে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো না। আর ওই গার্মেন্ট 17 জন যে গার্মেন্ট গেছিল মাইক্রোবাসিটি, এই খবর শুনা গাজীরও মুখ শুকায় গেছে, মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে, যার জন্য এই সবাইকে ডেকে নিয়ে আসছে, জিয়াউর রহমান, শফিউল্লাহ, খালিদ মোশাররফ। তখন বলতেছে মা, আবার মুজিব আমার বউ জ্বরে জ্বরে বললো, মা আমি এর উপযুক্ত বিচার করব, তুই আমার ভরসা রাখ। তখন আমার বউ বলছিল যে চাচা, যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী, তাদেরই আজকে রক্ত ঝরাটা স্বাধীন দেশে গাজীর মতো একটা কম্বল চোরের হাতে। এর বিচার আপনি কি করবেন? আমি বিচারের মাল্লার, আল্লাহ তার বিচার করবে, আমি আপনার কাছে কোনো বিচার চাই না। তখন আবার বেগম মুজিবুর উপরে নিয়ে যা, শফিউল্লাহ তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনরে বলো গাজীর পরিবারে ছেড়ে যাবে। তো শফিউল্লাহ পিক আপ দি ফোন, ফোন করলাম মেজর মোমেনকে। মেজর মোমেন বললেন, স্যার আই এম সরি, we are deployed to recover the miscreants and the illegal arms operation আমরা নিয়োজিত। আমি কিভাবে একজন 17 জন অস্ত্রধারীকে ছেড়ে দিতে পারি? Gazi has to produce the missing officer, his wife and এই 17 জন অস্ত্রধারীকে আমাদের কাছে সুপর্দ করতে হবে। তারপরে আমি ডিসাইড করবো আমি গাজীর ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না। শফিউল্লাহ বললো, শফিউল্লাহ আবার ফোন করবো, আমরা দাঁড়ায় আছি নিম্ন উপরে চলে গেছে। ফোন করার পরে শফিউল্লাহ বললো যে, লোক মোমেন, আই রিকোয়েস্ট ইউ ওয়ান্স এগেইন প্লিজ। তখন মুজিবুর রহমানকে যে আমার এদের উনি ফোন নিয়ে বললেন মেজর মোমেনকে যে আমি মুজিব বলছি। He said, sir, I have no time. I am running a big operation and I am the commander. I am sending one of my officers to your residence. He will explain whatever I have got to say. So he dropped the phone. মুজিবের মুখ শুয়ে গেল। এখানে যারা বসা জিয়া রহমান আর খালিদ মোশাররফ, নুরুজ্জামান, এরা সব করে বসে। হঠাৎ একদিন না, এরপরে আমি কুমিল্লাতে ফেরত চলে গেলাম। কোর্ট অফ ইনভেস্টিগেশনে কুমিল্লা থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসলো যে 13 জন অফিসারকে আর্মি থেকে বাদ দেওয়া হয়েছে। ইনিশিয়ালি 65 জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে, আর প্রথম যে 7 জন অফিসার লিস্ট বাড়িয়েছে পিও 9 প্রেসিডেন্সিয়াল অর্ডার 9 একটা ছিল। তখন কোন কারণ দর্শনের বেঁচে রেখে আপনি যে প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু স্যাক এনিওয়ান ফ্রম দ্য সার্ভিস, এবং সংসদ সদস্যদেরকেও। হ্যাঁ, আমি নূর আর তো আমরা চাটা খেলাম। সেসব বলে, দেখো বাবা, তোরা শুধু তোদের সাইডটা দেখা, আমার সাইডটা দেখ, আমার তো পার্টি নিয়ে চলতে হয়, আমি তো একজন রাজনীতিবিদ, পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না। আমরা তো কোনো রাজনীতি ইনভলভ না। পার্টি কেন চালিত হয়, কিভাবে চলবে, সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই।
আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান আপনার কাছে রাখেন, আমাদের কেন এই সমস্ত বলতে? না না, তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে, আমি এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তোরা যদি বিদেশে চাকরি করতে চাস, আমি তোদেরকে বিভিন্ন মিশনে পাঠাইতে পারি, যেখানে যাদের ইচ্ছা। তোরা যদি ব্যবসা করতে চাস, তাহলে শেখ নাসেরের পার্টনার হয়ে ব্যবসা কর, মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর। আমরা বললাম, চাচা আপনি আমরা শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি। আপনি ভালো মনে করছেন, আপনি আমাদের চাকরি কৃতকর্ত। আল্লাহ আল্লাহ খায় আল্লাহ। খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের। আমরা ওইরকম পরিবার থেকে আসি নাই, দুজনেই। এরা আল্লাহ চালাই দিবে, মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর দ্বিতীয় কথা, বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না। আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না। আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন, সেই মুজিব আজকে আপনি না। আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ কত দূরে চলে গেছেন। আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি দিন একদিন আসবে, তারা আগে হোক পরে হোক, দিন একদিন আসবে, যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে, সেই গুলিগুলো সব আপনি নিজেই ধারণ করতে হবে। আপনার চারিপাশে একজন লোককে খুঁজে দেবে। আসি, সালাম, আমরা 75